কয়েক দশক ধরে চলা ইরান ইসরায়েলের ছায়াযুদ্ধ বর্তমানে এক বিধ্বংসী উপসংহারের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যকে। কিন্তু এই শেষটা আসলে কিসের শুরু? এই ধ্বংসস্তূপের উপর থেকে যে নতুন মধ্যপ্রাচ্য জন্ম নেবে তার চেহারা কেমন হবে? ক্ষমতার ভারসাম্য বদলে যাবে কিভাবে? আর এই নতুন খেলায় আমেরিকা, চীন এবং সৌদি আরবের মতো শক্তিদের ভূমিকা কী হবে? চলুন সেই উত্তর খোঁজা যাক আদ্যপান্তর আজকের পর্বে। যে কোনো বড় যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়ে ক্ষমতার ভারসাম্যের উপর, আর ইরান ইসরায়েলের বর্তমান সংকট মধ্যপ্রাচ্যের কয়েক দশকের পুরনো ক্ষমতার সমীকরণকে ভেঙে চুরমার করে দিতে যাচ্ছে। অবধারিতভাবে যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়বে ইরানের উপর। কয়েক দশক ধরে গড়ে তোলা এক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের কেন্দ্রবিন্দু হিসেবে যে ইরান নিজেকে প্রতিষ্ঠা করেছিল, সেই ইরানের সামনে উন্মুক্ত হতে পারে দুটি ভয়ঙ্কর পথ। প্রথম পথ অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধ। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর শীর্ষ নেতৃত্বের মৃত্যু এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি ইরানের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বৈধতাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারে। এ সুযোগে জনগণের মধ্যে চাপা থাকা অসন্তোষগুলো আবার দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। এবার হয়তো এই প্রতিবাদ শুধু হিজাব বা অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে হবে না, হবে সরাসরি শাসন ব্যবস্থার পতনের দাবিতে। এর ফলে ইরান এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে, যেখানে বিভিন্ন জাতিগত গোষ্ঠী যেমন কুর্দি, বেলুচ, আরব এবং রাজনৈতিক দলগুলো নিজেদের নিয়ন্ত্রণের জন্য লড়াই শুরু করবে। কিন্তু যদি ইরানের শাসন ব্যবস্থা কোনোভাবে টিকে যায়, তবে তা হবে আরও বেশি দমনমূলক এবং প্রতিশোধপরায়ণ। বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে এই নতুন ইরান হয়তো উত্তর কোরিয়ার মতো একটি সুপার প্যারা স্টেটে পরিণত হবে। তারা হয়তো আর প্রচলিত যুদ্ধে যাওয়ার ক্ষমতা রাখবে না, কিন্তু বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের স্লিপার সেলের মাধ্যমে সন্ত্রাসী হামলা, সাইবার আক্রমণ এবং গুপ্ত হত্যার মতো যুদ্ধের পথ বেছে নেবে। এই কোণঠাসা ইরান হবে আগের চেয়েও বেশি বিপজ্জনক। কাগজে কলমে ইসরায়েল এই যুদ্ধে যদি জয়ীও হয়, তবে তারা হয়তো তাদের সবচেয়ে বড় অস্তিত্বের সংকটকে সাময়িকভাবে দূর করতে পারবে। কিন্তু এই বিজয় কি তাদের জন্য দীর্ঘমেয়াদী শান্তি এনে দেবে? সম্ভবত না। এই বিজয়কে বলা যেতে পারে একটি পাইরিক ভিক্টরি, অর্থাৎ এমন এক জয় যার জন্য চড়া মূল্য দিতে হয়েছে। সামরিকভাবে সফল হলেও ইসরায়েল কূটনৈতিকভাবে আরও বেশি একঘরে হয়ে পড়বে। বিশ্বের চোখে তাদের ভাবমূর্তি হবে একটি আগ্রাসী এবং একতরফা সিদ্ধান্ত নেয়া দেশের, যারা আন্তর্জাতিক আইনকে সম্মান করে না। এর ফলে ইউরোপ এবং অন্যান্য অঞ্চলের সাথে তাদের সম্পর্কে ফাটল ধরতে পারে। তাছাড়া ইরানের পতনের পর যে ক্ষমতার শূন্যতা তৈরি হবে, তা সামলানো ইসরায়েলের একার পক্ষে সম্ভব নয়। তাদের প্রতিনিয়ত ইরানের প্রতিশোধমূলক চোরাগোপ্তা হামলা এবং নতুন সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের ভয়ে থাকতে হবে। তাদের বিজয় হয়তো স্বল্প মেয়াদে নিরাপত্তা দেবে, কিন্তু দীর্ঘমেয়াদে এক স্থায়ী অস্বস্তির জন্ম দেবে। তবে এই যুদ্ধের সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারে সৌদি আরবের নেতৃত্বাধীন সুন্নি আরব দেশগুলো। কয়েক দশক ধরে তাদের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ছিল শিয়া মতাবলম্বী ইরান। ইরানের পতন তাদের জন্য এক বিশাল স্বস্তির কারণ হবে। এর ফলে দুটি বড় পরিবর্তন আসতে পারে। প্রথমত, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া, যা আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে শুরু হয়েছিল, তা বহুগুণে ত্বরান্বিত হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো ইরানের অনুপস্থিতিতে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা জোট গঠন করতে পারে, যেখানে ইসরায়েল হবে একজন গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত এবং গোয়েন্দা অংশীদার। দ্বিতীয়ত, ইরানের পতনের ফলে মধ্যপ্রাচ্যে যে ক্ষমতার শূন্যতা তৈরি হবে, তা পূরণের জন্য এক নতুন প্রতিযোগিতা শুরু হবে। এই প্রতিযোগিতায় প্রধান দুই খেলোয়াড় হবে সৌদি আরব এবং তুরস্ক। উভয় দেশই চাইবে নিজেদেরকে সুন্নি বিশ্বের নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে, যা এই দুই দেশের মধ্যে এক নতুন স্নায়ুযুদ্ধের জন্ম দিতে পারে। যুদ্ধের প্রভাব শুধু মানচিত্রেই পড়ে না, এর সবচেয়ে গভীর ক্ষত দেখা যায় অর্থনীতিতে। ইরান ইসরায়েলের যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের অর্থনীতি এক রোলার কোস্টার যাত্রার সম্মুখীন হবে। যুদ্ধের পরপরই বিশ্বজুড়ে তেলের দাম হবে আকাশচুম্বী, কারণ হরমুজ প্রণালী নিয়ে দেখা দেবে অনিশ্চয়তা। কিন্তু দীর্ঘমেয়াদে ইরানের হুমকি কমে যাওয়ায় তেলের বাজার স্থিতিশীল হতে পারে, তবে বদলে যাবে ক্ষমতার ভারসাম্য। সৌদি আরব এবং আমেরিকা বিশ্বের জ্বালানি বাজারে প্রায় একচ্ছত্র নিয়ন্ত্রক হিসেবে আবির্ভূত হবে। রাশিয়া এবং ইরানের মতো দেশগুলোর প্রভাব কমে যাওয়ায় জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার ক্ষমতাও তাদের জন্য সীমিত হয়ে পড়বে। যুদ্ধ পরবর্তী পরিস্থিতি দুটি বিপরীতধর্মী অর্থনৈতিক চিত্র তৈরি করবে।
যদি ইরানের শাসন ব্যবস্থার পতন হয় এবং একটি স্থিতিশীল পশ্চিমাপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়, তবে তা হবে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় পুনর্গঠনের গোল্ড রাশ। চীন, ইউরোপ এবং আমেরিকার কোম্পানিগুলো ইরানের ধ্বংসপ্রাপ্ত তেল শিল্প, অবকাঠামো এবং বাজার ধরার জন্য প্রতিযোগিতায় নামবে। কিন্তু এর বিপরীত চিত্রও হতে পারে। সার্বিক আঞ্চলিক অস্থিতিশীলতা, গৃহযুদ্ধ এবং সন্ত্রাসী হামলার ভয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্য থেকে তাদের পুঁজি সরিয়ে নিতে পারে। এর ফলে উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশগুলো ছাড়া বাকি অঞ্চল, যেমন লেবানন, সিরিয়া এবং জর্ডান, এক ভয়াবহ অর্থনৈতিক মন্দার শিকার হতে পারে। ইসরায়েলের অর্থনীতি, যা মূলত প্রযুক্তি, উদ্ভাবন এবং পর্যটনের উপর নির্ভরশীল, তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিপুল পরিমাণ সামরিক ব্যয়, সার্বক্ষণিক নিরাপত্তার অভাব এবং একটি নেতিবাচক আন্তর্জাতিক ভাবমূর্তি বিদেশি বিনিয়োগ এবং পর্যটকদের নিরুৎসাহিত করবে। ইসরায়েলকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ অর্থনীতির জন্য প্রস্তুত থাকতে হবে। মধ্যপ্রাচ্যের এই নতুন দাবা খেলায় শুধু আঞ্চলিক শক্তিরাই খেলোয়াড় নয়, এই খেলার গতি প্রকৃতি নির্ধারণ করবে বিশ্বের প্রধান পরাশক্তিরা। আমেরিকা হয়তো এই যুদ্ধ চায়নি, কিন্তু এর পরিণতি সামলানোর দায়িত্ব চেপে বসবে তাদের কাঁধেই। ইরানের পতনের পর যে বিশৃঙ্খলা তৈরি হবে তা নিয়ন্ত্রণের জন্য আমেরিকাকে আগের চেয়েও বেশি মধ্যপ্রাচ্য ইস্যুতে জড়িয়ে পড়তে হবে। তাদের মিত্র ইসরায়েল এবং সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করাই হবে তাদের প্রধান কাজ। এর ফলে এশিয়ায় মনোযোগ দেওয়ার যে পিভট টু এশিয়া নীতির কথা আমেরিকা ভাবছিল, তা আরও একবার পিছিয়ে যাবে। চীনের জন্য এই সংকট একটি বিশাল সুযোগ। তারা প্রকাশ্যে শান্তি এবং স্থিতিশীলতার কথা বললেও পর্দার আড়ালে এই বিশৃঙ্খলা থেকে সর্বোচ্চ সুবিধা আদায়ের চেষ্টা করবে। তারা নিজেদেরকে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করবে। যুদ্ধবিধ্বস্ত ইরানকে পুনর্গঠনের জন্য তারা বিপুল পরিমাণ ঋণ দেবে এবং এর মাধ্যমে ইরানকে একটি নির্ভরশীল ক্লায়েন্ট স্টেটে পরিণত করবে। সস্তা ইরানের প্রাকৃতিক সম্পদ কিনে নেয়া এবং এই অঞ্চলে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করাই হবে তাদের মূল লক্ষ্য। মধ্যপ্রাচ্যে রাশিয়ার সবচেয়ে বড় মিত্র ছিল ইরান এবং সিরিয়ার আসাদ সরকার। আসাদ সরকারের পতনের পর ইরানের এই বিপর্যয় রাশিয়াকে এই অঞ্চলে প্রায় অপ্রাসঙ্গিক করে তুলবে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকায় এবং তার প্রধান মিত্রদের হারিয়ে রাশিয়া এই নতুন গ্রেট গেইমে একজন দর্শক ছাড়া হয়তো আর কিছুই থাকবে না। ভূরাজনীতি এবং অর্থনীতির বাইরেও যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দেয় সাধারণ মানুষ। এই যুদ্ধের মানবিক পরিণতি হবে ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী। ইরানে যদি গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা হবে একবিংশ শতাব্দীর অন্যতম বড় মানবিক বিপর্যয়। লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে তুরস্ক, পাকিস্তান এবং ইউরোপের দিকে পাড়ি জমাবে, যা এক নতুন বৈশ্বিক সংকট তৈরি করবে। অন্যদিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ভেঙে পড়লে যে ক্ষমতা শূন্যতা তৈরি হয়, তা চরমপন্থী গোষ্ঠীগুলোর জন্য উর্বর ভূমিতে পরিণত হয়। ইরানের শিয়া মিলিশিয়া যেমন হিজবুল্লাহর দুর্বলতার সুযোগে ইরাক এবং সিরিয়ার অস্থিতিশীল অঞ্চলে নতুন করে ইসলামিক স্টেটের মতো চরমপন্থী গোষ্ঠীগুলোর উত্থান করতে পারে। এই যুদ্ধ ইরান এবং ইসরায়েল উভয় দেশের মানুষের মনে এক গভীর মানসিক ক্ষত তৈরি করবে। একটি সম্পূর্ণ প্রজন্ম বেড়ে উঠবে যুদ্ধ, ঘৃণা এবং প্রতিশোধের স্মৃতি নিয়ে। এই মানসিক আঘাত বা ট্রমা কয়েক দশক ধরে এই অঞ্চলের সমাজকে তাড়িয়ে বেড়াবে। যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কেমন হবে এর কোনো সহজ উত্তর নেই। আমরা যা দেখতে পাচ্ছি তা হল একটি পুরনো পরিচিত সংকট থেকে এক নতুন অজানা সংকটের শুরু। এই নতুন মধ্যপ্রাচ্যে ইরান হয়তো আর পারমাণবিক হুমকি থাকবে না, কিন্তু তার জায়গায় জন্ম নেবে গৃহযুদ্ধ, সন্ত্রাসবাদ এবং নতুন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার মতো অসংখ্য ছোট বড় সংকট। এই যুদ্ধ হয়তো শেষ হবে, কিন্তু শান্তি আসবে না। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন এক খোলা পাতা, যেখানে আগামী কয়েক দশক ধরে লেখা হবে ক্ষমতা, ধর্ম, তেল এবং রক্তের এক নতুন ইতিহাস। সেই ইতিহাস কি আরও বেশি সংঘাতের নাকি এক নতুন বোঝাপড়ার, তা কেবল সময়ই বলে দেবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই অঞ্চলের চেহারা আর কখনোই আগের মতো থাকবে না।